সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে স্যাংশন জারি করেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিরুদ্ধে। এবং কিসের বিরুদ্ধে? তাদের ওয়ার ক্রাইম ইনভেস্টিগেশন, যেটি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে এই এক্সিকিউটিভ অর্ডারটি ইস্যু করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। তাতে দোষারোপ করা হয়েছে যে আইসিসি নতুন করে এঙ্গেজ করছে, অ্যান্ড আই কোট, ইললেজিটিমেট and baseless actions targeting America and its close ally Israel, unquote. এবং এখানে আরো বলা হয়েছে যে আইসিসি তাদের ক্ষমতার অপব্যবহার করছেন, ইটস পাওয়ার, এবং ইস্যু তারা করছে বেসলেস ওয়ারেন্ট ইস্যু কার বিরুদ্ধে? ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার ইয়োভ গালান্টের বিপক্ষে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ওয়ার ক্রাইম অ্যান্ড ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় ব্যক্ত করেছেন, and I quote, the ICC has no jurisdiction over the United States or Israel, অর্থাৎ এর কোনো এখতিয়ার আমেরিকা এবং ইসরায়েলের উপর নেই, আনকোট। ট্রাম্পের এই ঘোষণা আসছে তখনই যখন নেতানিয়াহু ক্যাপিটাল হিলে আছেন গতকাল থেকে, যেখানে তিনি দেখা করেছেন উইথ বোথ পার্টিজ, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং গ্রুপ যারা আছেন তারা অনেকেই তীব্র নিন্দা জানিয়েছেন এই ব্যাপারে আমেরিকাকে এবং নেতানিয়াহুকে সফলভাবে স্বাগত জানানোর ব্যাপারটিতে, এবং তীব্র সমালোচনা করেছেন আইসিসির যে ওয়ারেন্টি আছে এটি নেতানিয়াহুকে না সার্ভ করার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প মিনওয়াইল একই সময়ে ডাবল ডাউন করেছেন কোথায়? তার প্রপোজাল অফ ইউনাইটেড স্টেটস সিজ গাজার কর্তৃত্ব তাদের হাতে নেওয়ার ব্যাপারে। উনি বলছেন যে বিসিজ টেরিটরি, and I quote, turn over to United States by Israel after it concludes, যখন এটি শেষ করে তার যুদ্ধ শেষ করবে। ট্রাম্প এই মন্তব্য করেছেন ট্রুথ সোশ্যালে ইন রাইটিং। তিনি কি বলেছেন? আমি কোট তার কথা উদ্ধৃত করে বলছি, the Palestinians would have already been resettled in far safer and much more beautiful communities and new and modern homes in the region. They would actually have a chance to be happy, safe and free. No soldiers by the US would be needed, unquote. এটি হচ্ছে তার বক্তব্য। প্যালেস্টাইনদের মন্তব্য হচ্ছে, তারা বলছেন, তারা কম্পেয়ার করছেন এই অবস্থাটিকে 1948 নাকবার সাথে, যেখানে তাদেরকে ভয়াবহভাবে তাদের বাসাবাড়ি থেকে বস্তুচ্যুত করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল। 700,000 প্যালেস্টাইনিকে বের করা দিচ্ছে, তারপরেও দশকের পর দশক ধরে তারা নিজেদের বসত বাড়ি থেকে উচ্ছেদ হয়েই যাচ্ছেন। ইসরায়েল তাদের কন্টিনিউইং অ্যাটাক, অর্থাৎ তাদের যে সিজ ফায়ার আছে এটি ভায়োলেট করে যাচ্ছে। আমরা যখন এই কথা বলছি আমাদের হাতে রিপোর্ট বলছে 2 প্যালেস্টাইনকে গুলি করে হত্যা করা হয়েছে গত বুধবার, তাদের মধ্যে একজন হলো শিশু। এদিকে হোয়াইট হাউস, প্রেসিডেন্ট ট্রাম্প প্ল্যান করেছেন যে তিনি শুধুমাত্র 294 জন স্টাফ রাখবেন ইউএস এজেন্সি অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে, যেখানে কাজ করেন 10,000। তার অর্থ হচ্ছে ছাঁটাই করবেন 97%কে। সেনেট ভোট দিয়েছে 53-47 অ্যালং দ্য পার্টি লাইন। খেয়াল করে দেখবেন কাকে কনফার্ম করেছে তারা? রাসেল ভট, হেড অফ অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট। ভট হচ্ছেন দ্য আর্কিটেকচার অফ প্রজেক্ট 2025, র্যাডিক্যাল প্লেবুক সিজ বাই এক্সিকিউটিভ পাওয়ার অ্যান্ড র্যাডিক্যালি রিশেপ দ্য এজেন্সি হচ্ছে তার লক্ষ্য। গত বছর জানতেন না একজন আন্ডারকভার রিপোর্টারকে তিনি বলেছিলেন তার প্ল্যান হচ্ছে ম্যাস ডিপোর্টেশন, রেস্ট্রিক্টিং দ্য অ্যাবর্শন, গার্ডিং দ্য ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট bureaucracies and using military against the radical left and protesters. গত বৃহস্পতিবার ফেডারেল জাজ টেম্পোরারিভাবে একটি ট্রাম্পের আদেশ ব্লক করেছেন। এটিকে বলা হয় সো কল ডিফার্ড রেজিগনেশন প্রোগ্রাম, যার মাধ্যমে ট্রাম্প বলেছেন 2 মিলিয়ন মানুষকে তারা চিঠি পাঠিয়েছেন 8 মাসের পে সহ বাসায় চলে যাও। এটি একজন ফেডারেল জাজ ব্লক করেছেন। কে করেছে এটি? এলন মাস্ক, দ্য হেড অফ দ্য ডজ অপারেশন। জাজ বলেছেন ওটি রিভিজিট করবে এটি আগামী মঙ্গলবার। একই সময় সেনেটে আরেকটি ভোট হয়েছে, 55-44 ভোট হয়েছে গত বুধবার। কনফার্ম করেছেন স্কট টার্নারকে ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসাবে
মনে রাখবেন তার ব্যাপারে অনেক কনসার্ন আছে। তার FBI ব্যাকগ্রাউন্ড চেকলিস্ট এখনো শেষ হয়নি। টার্নার হচ্ছেন একজন সাবেক NFL প্লেয়ার এবং একজন ডেভেলপার। উনি বলেছেন যে ডিপার্টমেন্ট অফ $multi-million যে বাজেট আছে হাউজিং ডিপার্টমেন্টে, সেটি উনি অর্ধেক করে ফেলবেন কেটে, এবং হাউজিং ভাউচারের যে প্রোগ্রামটি আছে এটি উনি বাতিল করে দিবেন। বাই দ্য ওয়ে, উনি হচ্ছেন একমাত্র আফ্রিকান আমেরিকান মেম্বার অফ ট্রাম্পস ক্যাবিনেট। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে ঢাকায় ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত বুধবার রাতে ভাঙচুর শুরু হয়। এরপর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের মুরাল ভাঙচুর হয়। আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া ঘটনা ঘটে। খুলনায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট শেখ হাসিনার চাচার বাড়ি শেখের বাড়ি ভাঙার মধ্য দিয়ে ঢাকার বাইরে এ ধরনের কাজ শুরু হয়। এরপর যথাক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেটের বিভাগের বিভিন্ন জেলায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এবং পুড়িয়ে দেয় জনগণ। ছাত্র জনতা বলা হচ্ছে এসব ঘটনা ঘটেছে। এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য আজ আমার সাথে আছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, প্রফেসর অফ A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আপনাকে। উনি জয়েন করছেন আমাদের সাথে টেক্সাস থেকে। হাসান ফেরদৌস, প্রথমে আমি আপনার কাছে চলে যাব। আমরা সাধারণত শুরু করি আমেরিকার প্রসঙ্গ থেকে এবং আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে। আজ আমি একটু উল্টোভাবে শুরু করব, আজ বাংলাদেশ প্রসঙ্গ থেকে শুরু করব। আমি আপনার কাছে প্রথমেই চলে যাব, এই যে 6 মাস পালিত হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার, এই 6 মাসে আমাদের প্রত্যাশা কি ছিল? একটি ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন ঘটেছে, এরপর একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমাদের প্রত্যাশা কি ছিল, আমরা কি পেয়েছি? শুনবো আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে হাবিব ভাই। আপা, আপনাকে সালাম। আমরা কি পেয়েছি? আপনি একটু আগে বললেন সবচেয়ে বড় পাওয়া একটি ফ্যাসিস্ট সরকারের পতন, একটা অবিশ্বাস্য অর্জন। আমি কি ভাবতে পেরেছিলাম যে এই জগদ্দল পাথরের মধ্যে বসে থাকা হাসিনা সরকারের পতন ঘটবে? পতন ঘটেছে। বিগেস্ট সাকসেস, বিগেস্ট অ্যাচিভমেন্ট, একটা স্বৈরাচার সরকারের পতন। আপনারা জানেন যে কোনো বিপ্লবের পরই সর্বত্রই, আজকে সিরিয়া বা যে কোনো কথা বলুন আপনি কেন, বিপ্লব পরবর্তী সময়ে অস্থিরতা, বিশৃঙ্খলতা বিরাজ করেই। কারণ বিভিন্ন স্বার্থবাদী মহল ব্যস্ত থাকে। যারা ক্ষমতা হারালো তারা কি চুপ করে বসে আছে? তারা বসে নেই। তারা চেষ্টা করছে ক্ষমতাবান যারা এখন তাদেরকে ডিস্টাবিলাইজ করতে, ফলে একটা কনফ্লিক্ট সবসময় অকার করছে। এটা 1 নম্বর। 2 নম্বর, যে সরকার ক্ষমতা নিয়েছে, টু বি ভেরি অনেস্ট, এটা খুব দুর্বল সরকার। কারণ এর কোনো ম্যান্ডেট নেই। এটা অনির্বাচিত সরকার, ফলে যে কোনো সিদ্ধান্তই নেবে না কেন তা নিয়ে প্রশ্ন উঠবে। এটা 2 নম্বর। 3 নম্বর, যারা ক্ষমতায় এসছেন দেখবে অধিকাংশ এনজিও ধর্মী, অর্থাৎ এদের কোনো সরকারি প্রশাসন ক্ষেত্রে খুব একটা অভিজ্ঞতা নেই এবং অনেকের বয়স 80 পেরিয়ে গেছে, ক্লান্ত, দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা তাদের নেই। আর আছে কি? আউটসাইড ইন্টারফেয়ারেন্স। হাসিনা তো বসেই আছেন ভারতে বসে তিনি চেষ্টা করছেন বাংলাদেশকে ডিস্টাবিলাইজ করতে, এবং তার পক্ষের মানুষ দেশে বসে বা দেশের বাইরে বসে, নিউ ইয়র্কে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছেন। এই সত্ত্বেও এই সরকার কতগুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গত 6 মাসে। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে স্টেবল করেছে। যখন হাসিনা চলে যায় তখন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ শূন্যে পৌঁছেছিল, সেটাকে স্টেবল করেছে এবং আমরা আমাদের বৈদেশিক ঋণ, বিশেষ করে সার্ভিস চার্জ আমরা পে করা শুরু করেছি। নাম্বার 1। এক্সপোর্ট গ্রোথ, আমাদের এক্সপোর্ট টোটালি ডিস্টার্ব হয়ে পড়েছিল। সেই আমি দেখতে পাচ্ছি আমাকে যে হিসাব আছে, সেপ্টেম্বরে 7% গ্রো করেছে, অক্টোবরে 20% গ্রো করেছে, মানে গ্রোথটা স্টেডি, এক্সপোর্টস গ্রোথ। 3 নম্বর, ব্যাংকিং সেক্টর। আপনারা জানেন আমাদের ব্যাংকিং সেক্টর 8টা ব্যাংক ধ্বংস হয়ে গেছিল। ব্যাংকের টাকা মালিকেরা নিজেরা নিয়ে লাপাত্তা। এক শাহ আলমী আমাদের ইকোনমির 2% লোন নিয়ে সিঙ্গাপুরে ব্যবসা বাণিজ্য করছেন, তিনি আমাদের টাকা সিঙ্গাপুরে ব্যবসা করছেন। সেই ব্যাংকিং সেক্টরকে স্টেবল করা হয়েছে, একটা ম্যাসিভ অ্যাচিভমেন্ট। এখন ব্যাংকে যে আপনি টাকা তুলতে যাবেন আপনাকে না করবে না, 2 মাস আগে বলতে ভাই টাকা নেই ব্যাংকে। দ্যাট প্রবলেম ইজ ওভার। নাম্বার 3। নাম্বার 4, ভেরি সিগনিফিক্যান্ট, আমাদের কিছু কতগুলি স্ট্রাকচারাল প্রবলেম আছে, কাঠামোগত সমস্যা আছে। সমস্যাগুলি মেটাবার জন্য এই সরকার 6টি কমিশন তৈরি করেছেন।
ভেরি ইনোভেটিভ একটা অ্যাপ্রোচ। 6টি কমিশন, যে কমিশনগুলি সমস্যাগুলি দেখবে, দেখে রেকমেন্ডেশন তৈরি করবে, এবং এরপর সব দল মিলে কনসেনসাস হবে কোন সংস্কার রাখবো, কোন সংস্কার রাখবো না। আমি মনে করি একটা ম্যাসিভ ম্যাসিভ যে কাজটা করতে পারিনি আমরা গত 5 বছরে, সেই কাজটি গত 6 মাসে আমরা করে দেখাচ্ছি। তা হচ্ছে কি, আমাদের পুরো আমাদের জাতীয় সোশিও ইকোনমিক এন্ড পলিটিক্যাল স্ট্রাকচারকে পুরোপুরি রিস্ট্রাকচার করা হচ্ছে। যেমন পার্লামেন্ট, কথা নিয়ে পরে আসবো আমরা, ভেরি সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট। জুডিশিয়াল রিফর্ম, আপনারা জানেন আমাদের বড় একটা প্রবলেম ছিল কি, প্রধানমন্ত্রী যা বলতেন সেটাই অক্ষরে অক্ষরে পালন করতো সুপ্রিম কোর্ট বা আমাদের কোর্ট সিস্টেম। সিদ্ধান্তগুলি লেখা হতো গণভবনে বসে প্রাইম মিনিস্টারের অফিসে। তাকে বদলানোর জন্য নতুন প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস করা হয়েছে, এবং জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টটা যাতে করে রাজনীতি দ্বারা প্রভাবিত না হয় সেজন্য একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। ভেরি মেজর, আমি মনে করি খুবই মেজর কি বলে অ্যাচিভমেন্ট। ফাইনালি স্টুডেন্ট এনগেজমেন্ট, আমরা ভুলে চলবে না যে এই আন্দোলনটা করেছিল কারা, কাদের গিফট এটা, কাদের ত্যাগের ফল এটা, ছাত্র জনতা, ছাত্রদের, এবং সেই ছাত্ররা এই সরকারের সঙ্গে সংযুক্ত। সো স্টুডেন্ট এনগেজমেন্টকে আমরা এনশিওর করেছি। আই থিঙ্ক এই 6 মাসে এই অর্জনগুলি খুব কম নয়। আমাদের অনেক ব্যর্থতাও আছে, অনেক অপাওয়া আছে, কিন্তু 6 মাসে এর চেয়ে বেশি আশা করা বোধ করি অন্যায় বলে আমি মনে করি। আমি খুব হ্যাপি, আমি মনে করি দেশ সঠিক পথে চলছে। শেষ কথা বলি, আমি আমার বিগেস্ট ফেয়ার ছিল, ঠিক আমি বোধহয় আপনাদের বলেছি বটে, আমার বিগেস্ট ফেয়ার ছিল এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে হয়তো সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, তা ঘটেনি। দ্যাটস অ্যানাদার সাকসেস। দ্যাটস অ্যানাদার সাকসেস। আমি মেহনাজ মোমেন আপনার কাছে যাব, কিন্তু যাওয়ার আগে আমরা আমাদের সাংবাদিক তারা ঢাকার রাস্তায় ছিলেন, অনেকেরই বক্তব্য নিয়েছেন। আবার আপনার প্রশ্নটি করার আগে আমি চাবো আমাদের দর্শক যারা আছেন, আপনি যারা আছেন, এই যে সাধারণ মানুষের যে বক্তব্য অনেকগুলো নিয়ে আছে, তার থেকে একটি আমি তুলে ধরলাম আপনার কাছে, চলুন সেটি দেখে নেওয়া যাক। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে যে আমরাও যদি এই দেশের মানুষের টাকা এভাবে লুটপাট করে খাওয়ার চিন্তা ভাবনা করি ক্ষমতায় এসে, তাহলে আমাদের বাড়িঘরও ভবিষ্যতে মানুষ এভাবেই ভেঙে দিবে, ধ্বংস করে দিবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যামিলি কোটি কোটি লক্ষ ডলার লুট করে নিয়ে গেছে। বিগত 17 বছরে যারা প্রাণ খুলে দেশের কথা, জাতির কথা বলতে পারে নাই, যারা নিজের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা নিজের প্রাণ খুলে বলতে পারে নাই, তাদের ক্ষোভের বহির্প্রকাশ শুধুমাত্র হাসিনার জন্য নয়, বরং মেসেজ হাসিনার অন্য যত দোসর রয়েছে যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। কোথায় আজ শেখ হাসিনার দমভক্তি? এই দমভক্তিকে এদেশের বিপ্লবী ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। খুনি স্বৈরাচার শেখ মুজিব ছিল বাংলাদেশের প্রথম স্বৈরাচার, এবং তারই উত্তরসূরি শেখ হাসিনাও খুনি এবং স্বৈরাচার। সোশ্যাল মিডিয়ায় তার প্রচার হচ্ছে, তার বক্তব্য প্রচার করতে চাচ্ছে, এটা কিভাবে সম্ভব? ছাত্র জনতা এটা মেনে নিতে পারেনি, দেশের আপামর জনসাধারণ এটা মেনে নিতে না পেরে তারা ফুঁসে উঠেছে এবং তারা বাধ্য হয়ে এই কাজটি করেছে। এবং সারা বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় যে বাড়িগুলো ভাঙা হয়েছে সাবেক বিভিন্ন এমপি মন্ত্রীদের, এটি শেখ হাসিনার উস্কানির কারণে। এখানে আসছি এই পরিস্থিতিটা দেখার জন্য, এই তৃপ্তি নেওয়ার জন্যে। পায়ের থেকে মাথা পর্যন্ত অ্যান্টি, আমি অ্যান্টি আওয়ামী লীগার। ভাঙা অংশ নেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ এদের প্রতি যে এতটা ঘৃণা, আমার নিতেও ঘৃণা লাগে। এই জায়গাটা খালি করার পরে এখানে বহুতলার ভবন করা হোক, করার পরে জুলাই বিপ্লবের যারা চোখ হারাইছে, হাত হারাইছে, যারা পঙ্গু হয়ে গেছে, তাদের জন্য অ্যাপার্টমেন্ট করা হোক। এটা হলো ঢাকার 32 নম্বর বাড়ি। বলো না যে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, এটা ভাঙা হচ্ছে কি কারণে? এটা আমাদের বাঙালিদের পার্সোনাল ব্যাপার। ওকে দর্শক, আপনারা দেখলেন, মেহনাজ মোমেন আপনিও দেখলেন। এটি হচ্ছে এমন একটি বক্তব্য যে একেবারে যারা জেন জি আছে সেখান থেকে শুরু করে অনেক বয়স্ক যারা আছেন তারাও বক্তব্য দিয়েছেন। কোথায় জানি এক সুরে কথা বলছেন সবাই, এমন একটি ব্যাপার খুব ইন্টারেস্টিং। অনেকেই বলে থাকে, আমি প্রশ্নটাই আপনি দিচ্ছি, এটির ব্যাপারে আপনার মন্তব্য শুনবো। অনেকেই বলছেন যে হাসিনা যে বক্তব্যটি দিয়েছেন সেটি ছিল প্রভোকেটিং, ইচ্ছাকৃতভাবে প্রভোক করেছেন, এটি প্রি প্ল্যান ছিল। উনি রিয়াকশন দেখতে চেয়েছিলেন এবং দেখাতে চেয়েছিলেন বিশ্বকে যে এই যে দেখো বাংলাদেশে কোনো আইন নেই, দের ইজ নো ল ইন বাংলাদেশ। আপনি কি তাই মনে করেন? এবং আপনার রিয়াকশন দুটি আপনি জানাবেন।
প্রথম কথা হচ্ছে যে আমি ভিডিওটা যে যখন চালালেন আমি অনেক কিছু শুনতে পাইনি, কিন্তু যদিও আমি এই ধরনের ভিডিও আগে শুনেছি, আমি সেটার ভিত্তিতেই বলছি। আমি এটার সাথে আমি আরো দিক করছি যে হাসান ফেরদৌস ভাই যে কথাগুলো বললেন, আমি ওনার বহু কথার সাথে একমত, কিন্তু এতটা আশাবাদী আমি হতে পারছি না। কারণ যে যে কতগুলো সংস্কারের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা আর কি অনেক বড় বিচার বিভাগের স্বাধীনতা। তো একটা এই যে 32 নম্বর বিল্ডিং যে ভাঙা হলো, আমি এটার সাথে একমত। মানুষের যে অনেক ক্ষোভের প্রকাশ হয়েছে এবং এটা প্রভোকেটিভ ছিল, আমি সেখানে ভাষণ শুনেছি, কোনো অনুতাপ নাই, এগুলো সবই সত্যি। হ্যাঁ, কিন্তু দেশে যদি বিচার ব্যবস্থার উপর আস্থা থাকতো, তাহলে মানুষ আবার রাস্তায় নেমে নিজের হাতে এভাবে করে স্পৃহা এভাবে করে আমরা উদযাপন দেখতাম। তো আমাদের কিন্তু আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, যাদের ইতিহাসের সাথে আমাদের ইতিহাস সম্পৃক্ত, এবং এই দুইটা দেশ একদম ডিফারেন্ট গভর্নেন্স সিস্টেম, কিন্তু তারপর এই দুটো দেশ একটা জিনিস করতে পেরেছে যেটা আমরা পারিনি, যেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। হ্যাঁ, দুটো দেশের পরিস্থিতি খুব ভিন্ন, কিন্তু এই একটা জায়গায় কিন্তু তাদের অর্জন আছে, আমাদের এই অর্জনটা কিন্তু শূন্যের হয়, এবং এখনো এই অর্জনটা হয়নি। এবং এইটা আমি একবারই মানছি যে এই সরকারের এই অন্তর্বর্তীকাল সরকার অনেক বেশি কিছু আশা করা যাবে না। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ব্যাপারটা যে একদম ভেঙে পড়েনি, সেনাবাহিনী আসেনি, এরকম অনেক ধরনের জিনিস আছে, কিন্তু তারা ন্যূনতম যে সংস্কারগুলো তাদেরকে করে যেতে হবে তার মধ্যে হচ্ছে একটা বিচার বিভাগের স্বাধীনতা, এবং বিচার বিভাগটাকে একটা মানুষের জনগণের আস্থা অর্জন করবে এরকম একটা জায়গায় নিয়ে, ওই জায়গাটায় যদি আমরা পৌঁছাতে পারতাম, তাহলে কিন্তু এই যে ভাঙচুরের আমরা দেখছি রাজনীতি, এই ভাঙচুর থেকে ডিফারেন্ট হয়ে আসতো। যেমন আমরা জানি যে আপনার বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে অনেক মামলা আছে, তাই না? কিন্তু মামলা জিনিসটার প্রতি মানুষের আস্থা নাই। তারা ভাবে এই মামলা হয়েছে, এই মামলা থেকে যারা অর্থবান তারা বেরিয়ে যাবে, অথবা এগুলো নিয়েও তারা কিভাবে করে জেলে আছে, কে তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এগুলো নিয়ে অনেক কথা আমরা সবাই জানি, কিছুটা হয়তো গুজব, কিছুটা সত্যি, সবকিছুই আছে। আবার অনেকে ধরা পড়েনি, কেন ধরা পড়েনি? কিন্তু এই একটা জায়গায় যদি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে পারে যে বিচার বিভাগটার উপর আবার মানুষের আস্থা আসবে, তাহলে হয়তো এই যে প্রতিশোধ স্পৃহা, মানুষের মনে হয় যে আমাকে কোনো কিছু করতে হলে আমাকে রাস্তায় নেমে, আমাকে হাতে শাবল নিয়ে আমাকে এটা দেখাতে হবে, এই জিনিসটা থেকে মানুষ উঠে আসবে। কারণ এটা যে ক্ষোভের প্রকাশক, এটা কিন্তু একটা হেলদি ব্যাপার না। এবং এটা কিন্তু আপনার এটাকে আমরা যদি আমরা বলছি যে আমরা স্বৈরাচার পতনের পরে আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি চাই, নতুন সমাজ গড়তে চাই, সেই সমাজে যদি এরকম একটা অবস্থা আমরা, এটা কিন্তু এটাও আবার আপনার ধারাবাহিকতা দেখবো আমরা, এবং যেটা কিছুতেই সুস্থ হবে। কাজে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে খুব বেশি আশা না করলেও কতগুলো বেসিক জিনিস আপনার ওদেরকে করতেই হবে। এবং এই সরকার দুর্বল সরকার, এটাও মানছি, কিন্তু এই সরকার যেমন এই ভাঙচুরের পরে এসে বললেন যে সবাইকে না করতে অনুরোধ করলেন, কিন্তু সরকারের তো ভূমিকা এটা না। যদি সরকার আসলে এটাতে সায় না থেকে থাকে, তাহলে এটা মানুষের করতে পারার কথা না। হ্যাঁ, তো আমি শুধু ভাঙচুরের ব্যাপার না, আমি যেটা বলতে চাচ্ছি যে কতগুলো বেসিক জিনিস আছে, সেটা যদি অর্জন না হয়, তাহলে ইলেকশন হলেও তেমন কোনো লাভ হবে না। কারণ আমাদের যে পলিটিক্যাল কালচার আছে, যেটা খুবই একটা টক্সিক পলিটিক্যাল কালচার, সেটা আমরা দেখবো সেটা আবার চলে এসছে। আমি আপনার অনেকগুলো কথা বলেছেন আপনি, আমি আপনার কাছেও শুনবো, আবার হাসান ফেরদৌসের কাছেও শুনবো, কিন্তু আমি দুই একটি কথা একটু বলি। অনেক সময় সাধারণ মানুষকে রাস্তায় নামতে হয়। সেটি আমাদের দেশ যেমন দুর্বল গণতান্ত্রিক দেশ, যেখানে বিচার বিভাগের উপর মানুষের আস্থা খুব কম, তেমন দেশেও হয়। আবার এ দেশ এবং আমেরিকাতেও হয়। আপনার মনে আছে, আপনার মনে থাকার না হলেও শুনেছেন নিশ্চয়ই, যে ভিয়েতনাম যুদ্ধের সময় মানুষ পথে নেমেছিল, গুলি চলেছিল ইউনিভার্সিটিতে, মানুষ মারা গিয়েছিল। আরো অনেক পর এই ব্ল্যাক লাইভ ম্যাটার নিয়েও মানুষ রাস্তায় নেমেছিল। সাধারণ মানুষকে অনেক সময় রাস্তায় নামতে হয়। এটি আমি বলছি সর্বোন্নত একটি দেশ, দ্য মোস্ট রিচেস্ট কান্ট্রি, ইউনাইটেড স্টেটস, তার কথা বলছি আমি। সেখানে স্বল্পোন্নত, অনুন্নত যে সরকার এসেছে, যখনই বিচার বিভাগকে তার বগল দাবা করে রেখেছে,
সেখানে এটি আশা করাটা এখন একটু দুরূহ ব্যাপার। বাট আপনার কথা প্রসঙ্গে আমি যাব হাসান ফেরদৌস আপনার কাছে। আপনি অনেক কিছু শুনলেন, হাসিনার বক্তব্য উস্কানিমূলক ছিল, সেটিও মেনাজ মোমেন জানালেন। এখন একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে ৩২ নম্বর বাড়িটি ধ্বংস করে দেয়া হলো, সাথে আওয়ামী লীগের অনেক আত্মীয় স্বজন যারা শীর্ষস্থানীয় নেতা আছেন তাদের বাসা বাড়িও আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করেছে। এটি কি থামানো যেত না? হাবিব ভাই, আমি প্রথমত ৩২ নম্বরের সঙ্গে বাকি বাড়ি মিলিয়ে ফেলতে চাই না। ওকে, ৩২ নম্বর সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। ৩২ নম্বর আমাদের সবার কমন ইনহেরিটেন্স, আমাদের সবার সম্মিলিত উত্তরাধিকার। এটা একলা শেখ মুজিবের বাড়ি নয়, বঙ্গবন্ধুর বাড়ি নয়, হাসিনার বাড়ি নয়, এটা আমাদের সবার, আমাদের ইতিহাসের এটা স্মারক চিহ্ন। ইটস এ মিউজিয়াম। ইট রিমাইন্ডস আস এভরি ডে অফ দ্য অফ আওয়ার স্ট্রাগল ফর দ্য লাস্ট 50 ইয়ার্স। গত 50 বছর যে পথ দিয়ে হেঁটেছি আমরা, যেই আন্দোলনের বিরুদ্ধে গেছি আমরা, তার স্মারক চিহ্ন। ফলে এটা ধ্বংস করা ইজ এ ক্রাইম, এবং এটা এই ধ্বংস থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়াটা এই সরকারের পূর্ণ ব্যর্থতা। টোটাল রেসপন্সিবিলিটি সরকারের। কেন? কারণ এমন ঘটনা ঘটবে এই সরকারের পক্ষ থেকে, সরকার তো নয়, ছাত্রদের নেতাদের মধ্যে একাধিক জন ফেসবুকে পোস্ট দিয়েছে, আসাদ আব্দুল্লাহ, আসিফ ইত্যাদি ইত্যাদি। তারা বলেছে আগামীকাল 5 অগস্ট সুধা বঙ্গবন্ধুর 32 নম্বর বলেছে। এভরিবডি নিউ ইট। এবং আরো লক্ষ্য করবেন, বুলডোজার নিয়ে আসো। বুলডোজার কোত্থেকে আসে? সবার ঘরে কি বুলডোজার আছে নাকি? অবভিয়াসলি এটা সরকারি বা মিউনিসিপ্যালিটি থেকে আনা হয়েছে। দিস উড হ্যাভ বিন প্রিভেন্টেড। এবং সরকার হয় ইচ্ছা করে করেনি, অথবা অদক্ষতার জন্য তারা, অদক্ষতা বা অযোগ্যতার জন্য তারা করতে পারেনি। ফলে কোনোভাবে এই সরকার তার দায়িত্ব এড়াতে পারে, এটা একটা ব্যাপার। কিন্তু সারা দেশ জুড়ে যে ঘটনা ঘটেছে তার একটা ভিন্ন অ্যাসপেক্ট আছে। আমি সবটাকে এক মাপে দেখি না। আমি এক্সাম্পল দিই আপনাকে। আমি হাসান আব্দুল্লাহ বলে এক লোক আছে বরিশালে, টেরর। গত 50 বছর এই পরিবারটি সিলেটে, শুধু এই পরিবার না, এরকম অসংখ্য পরিবার যাদের বাড়ি ভাঙা আছে, তাদের শহরে টেরর সৃষ্টি করেছিল। এই হাসান আব্দুল্লাহ বাড়ির নিচে জেলখানা ছিল, লোক ধরে সেখানে অত্যাচার করত। তার বাড়ি কেন একদিনই টিকে আছে? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। বিকজ ওই বাড়িটা আমার ঘৃণার প্রতীক, আমার সাফল্যের প্রতীক, আমার ঘৃণার প্রতীক। বলে ভেঙেছে, আমি বিন্দুমাত্র আপত্তি করি নেই, আমি উল্লাস করি তাতে বরং। কিন্তু তার সঙ্গে আমি 32 নম্বর এক করে ফেলবো না। ওকে, আমি মনে করেছিলাম আরো কিছু হয়তো আপনি যোগ করতে আছেন। মেনাজ মোমেন, আপনার কাছে যে অংশটি শোনা হয়নি সেটি হলো যেই, যদিও আপনি বলেছেন সম্পূর্ণটা আপনি শুনেননি, কিন্তু আপনি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মানুষের বক্তব্য শুনেছেন এই কার্যক্রমের পরবর্তীতে, সেটা 32 নম্বরই হোক বা সারা দেশব্যাপী হোক। একটি ব্যাপার লক্ষণীয় যে কম বয়স্ক, মধ্যবয়স্ক এবং বয়স্ক যারাই আছেন সবাই কিন্তু বলছেন যে একই রকম সুর। তাদের সুরটির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে কেউই কিন্তু ফ্যাসিস্ট সরকার পছন্দ করেন না, কেউই তাদের কণ্ঠ রোধ হয়ে যাক সেটি চান না। সেটির বহিঃপ্রকাশটি সঠিক হয়নি আমি মনে করি, কিন্তু যতদিন আপনি দেখেছেন, যতটুকু আপনি বুঝেছেন, তাতে আপনার মন্তব্য কি হবে সেই ব্যাপারে? হ্যাঁ, যেমন আপনি যে কথাটা এর আগে বললেন যে অনেক সময় মানুষের রাজপথে আসা একদমই অপরিহার্য হয়ে যায়, সেটা শুধু এই জুলাই আগস্ট না, আমাদের ইতিহাসেই তো কতবার আছে। যদি মানুষ রাজপথে না নামতো আমাদের ইতিহাস বদলাতো না, সেটার সাথে আমি একমত। হ্যাঁ, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে স্বৈরাচারের পতন হলো, তারপর 6 মাস চলে গেছে, তারপরে কিন্তু এই আসল কি তাদের অপরাধ ছিল সেটার জন্য তাদের যে বিচার ব্যবস্থা এবং একটা স্ট্রাকচারাল ওয়েতে তাদেরকে এইটার জন্য আপনার অ্যাকাউন্টেবল করা, এই জিনিসটা আমরা এখনো সক্ষম হইনি বলে এইভাবে করে এটার বহিঃপ্রকাশ হচ্ছে। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন আমাদের এই সরকারের কিন্তু অনেক মানে বেশ কিছু আপনার মন্ত্রী বা বেশ কিছু মানুষ যারা আপনার শেখ হাসিনার ডান হাত দোসর ছিলেন, যারা আপনার করাপশনের, হাই লেভেল করাপশনের সাথে যুক্ত, তারা কিন্তু আছেন। হ্যাঁ, তো এখন ওই কেসগুলোকে খুব দ্রুত এমন ভাবে
ভাবে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বিচার বিভাগের উপর মানুষের আস্থাটা ফিরে আসে। এইটা হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার। এবং এটা কিন্তু শুধুমাত্র শক্তি দেখিয়ে গভর্নমেন্ট কি করবে, এরকম ধরেন অনেক জনগণ আসছে, এটা কি মিলিটারি নামাবে, মানে এভাবে করে এটা রোধ করা যাবে না। এটা রোধ করতে হবে অন্য একটা পলিটিক্যাল কালচার দিয়ে, যে হ্যাঁ তোমাদের যে ক্ষোভগুলো আছে সেগুলোর সাথে আমরা একমত, এই দেখো এইভাবে করে আমরা এটার বিচার করার চেষ্টা বিচার করছি এবং এভাবে করে করছি। হ্যাঁ, এবং মানুষের রাজপথে যে মানুষ নেমেছে সেটার ব্যাপারে আমার কোনো মানে সেটাকে আমি কোনো ক্রিটিক করছি না, কিন্তু কেন নেমেছে মানে আমি আরো পিছনে যেতে চাই। তাদেরকে নামতে হলো কারণ তারা এই সরকারের ব্যবস্থার উপর তারা আস্থা রাখতে পারছে না। তো এইটা খুবই একটা মানে ভয়ের ব্যাপার, ভীতির ব্যাপার। কারণ আমরা তো শুধু এই সরকার না, এই সরকার যে জিনিসগুলো প্রতিষ্ঠা করবে, যে চেঞ্জ গুলো আনবে, সেটা দিয়ে আমরা একটা নতুন একটা ইনস্টিটিউশন, নতুন একটা পলিটিক্যাল কালচার চাই। কাজে এই সরকার যেসব জিনিসে ব্যর্থ হবে সেটা কিন্তু ভবিষ্যতেও সেই ব্যর্থতাটা ধারাবাহিকভাবে থাকবে। কাজে সেই জন্য এটার স্টেকটা অনেক হাই। সরকার দুর্বল হতে পারে কিন্তু সরকারের মানে কি বলবো মানে এই সরকার যা করবে সেটা আমি ভবিষ্যৎটা সেভাবে করে শেপ হবে আমার। জি, অত্যন্ত মূল্যবান কথা। বিচার বিভাগ যদি আলাদাকরণ না হয়, স্বাধীন করা না হয়, স্বাধীনভাবে চলতে না দেওয়া হয়, এটি একটি বিশাল বিপর্যয়। আমরা বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম 5 বছরটি আপনি গোনার বাইরে নিতে হবে, কারণ সেই সময় শেখ মুজিবুর রহমান এমন সব কাণ্ড কারখানা করেছিলেন যেখানে আসলে কোনো শাসনতন্ত্র বলে কিছু নেই, কোনো বিচার ব্যবস্থা বলে তার কথাই বিচার। হাসান ফেরদৌস, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। জি, আপার কথা প্রসঙ্গে বলি আমি, মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো সিভিল কেস শেষ হতে লাগে 1 থেকে 3 বছর, যে কোনো সিভিল কেস। ক্রিমিনাল কেস আরো বেশি সময় লাগে, আর যদি কমপ্লেক্স কেস হয় মাত্র 6 মাস গেছে আমাদের দেশে। বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, তাকে সাজানো হচ্ছে, নতুন চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করা হচ্ছে, নতুন বেঞ্চ অ্যাপয়েন্ট করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আমরা তাড়াহুড়া করি ভুল হবে, যে ভুল আগে হয়েছে আবারও হবে। আপনারা যে কথা বলছেন, প্লিজ ডোন্ট পুশ, ওয়েট। প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া শেষ হবে। আমাদের অবজার্ভ করি আমরা, এই সরকারকে সময় দিই আমরা। অন্যথায় যা ঘটবে আগে যা ঘটছিল, অর্থাৎ তাড়াহুড়া করে সরকারের ইচ্ছা মতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে। আমার মনে হয় সরকার এই বর্তমান পরিস্থিতিতে আমরা অন রাইট ট্র্যাকে আছি। জি, ওকে, আমি একটু সরে আসতে চাই, গাজা প্রসঙ্গে যাব। হাসান ফেরদৌস, আপনার কাছে আমি আছি। আমরা ট্রাম্পের যে প্রপোজালটি শুনছি সেটি হচ্ছে ইসরায়েল মানে গাজা স্ট্রিপ এবং এটি হস্তান্তর করবে আমেরিকার কাছে। সেইখানে তিনি সবকিছু পুনর্বিন্যাস করে পুনরায় এটি তৈরি করবেন, সেই বিলাসবহুল বাড়ি অথবা রিসোর্ট একটা কিছু। প্যালেস্টিনিয়ানদের অন্য কোথাও চলে যেতে হবে এবং কোথায় চলে যাবেন সেই ব্যাপারে কোনো রকম কংক্রিট কোনো আমরা শুনিনি এখনো। এই যে প্রপোজালটি এবং সেটি যেই কথাটি আমরা প্রথম থেকেই 1948 সালের পর থেকে শুনে আসছি, পুনরায় আবারও শুনলাম যে টেম্পোরারিলি অস্থায়ীভাবে ফিলিস্তিনিদের চলে যেতে হবে, তারপরে ফেরত আনা হবে। আমরা জানি এই যে ট্রিকটি এর আগেও খেলা হয়েছে অনেকবার। যারা একবার বের হয়ে গেছেন, নো রাইটস টু রিটার্ন। কাজেই এটি আর আগের মতো চলবে না, এটি পুরনো একটি কাহিনী। ইজ ই রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দিস? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাস্যকর শুনে হবে যে $100 মিলিয়ন কন্ডোম পাঠানো হয়েছে গাজা স্ট্রিপে। আরে বাবা, এই লোকগুলো না খেয়ে মরছে, বোমা মারা হচ্ছে প্রতি মিনিটে। তো এই যে দুটির কথার এনিওয়ে, আমি আপনার অ্যানালিসিসটি একটু শুনতে চাই। আমি প্রোগ্রামে আগেও বলেছি স্মোত্রিচের কথা, কেমন সিকিউরিটি মন্ত্রী, তিনি 7 অক্টোবরের পরে প্রথম যে ওয়ার ক্যাবিনেট মিটিং হয় তাহলে তিনি আঙ্গুল তুলে বলেছিলেন যে গাজাবাসীর সামনে দেয়ার 3 অপশনস। এক হচ্ছে রান মানে পালাও, 2 মরো ডাই, অথবা ড্রাউন ডুবে মরো। পালাও এখান থেকে, মারা যাও গুলি খেয়ে, অথবা সমুদ্রে ডুবে মারা যাও। ঠিক এই কাজটি তারা করেছে গত 1.5 বছরে। স্লোলি
গাজাবাসীকে নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাকে তারা সমাপ্তি দিয়েছে। প্রায় 1.5 লক্ষ মানুষ হতাহত হয়েছে, 61,000 মারাই গেছে। প্রথম ফেজ এটা গাজাবাসীকে শেষ করার। আমি এর আগে প্রোগ্রামে বলেছি এদের প্ল্যান হচ্ছে পুরো প্যালেস্টাইন, যেটা করা বলে জুডা অ্যান্ড সামারিয়া, তা নিজের দখলে আনা। এটা আমাদের ঈশ্বর আমাদের দিয়েছে, ঈশ্বর আমাদের এই পুরো এলাকাটা আমাদের নামে লিখে দিয়েছেন। এই বিবলিক্যাল ক্লেমটা পূর্ণ করবার এই সুযোগ তাদের সামনে এসছে, এবং আরো বেশি এসছে ট্রাম্প সাহেবের উপস্থিতির কারণে। ট্রাম্পের উপস্থিতি তাদেরকে তাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করছে। ঠিক যেই মুহূর্তে ট্রাম্প দাবি করলেন সিজ ফায়ার, আমরা সবাই সেলিব্রেট করছি ট্রাম্পের দাবির জন্য সিজ ফায়ার হয়েছে, ঠিক তখন বেন গাভির যুদ্ধমন্ত্রী যিনি পদত্যাগ করেছেন তিনি বললেন ইটস অ্যাবাউট টাইম টু অ্যানেক্স দ্য ওয়েস্ট ব্যাংক, ইটস অ্যাবাউট টাইম। ট্রাম্প ক্ষমতা এসে গেছে, পশ্চিম তীর অ্যানেক্স হয়ে যাবে। আপনি বললেন যে ডোনাল্ড ট্রাম্পের পুরো প্ল্যানটা হাস্যকর, কিন্তু একদম হাস্যকর নয়। আপনি যদি ইসরায়েলি পত্রিকা পড়েন বা রেডিও টিভি দেখেন, ইসরায়েলি রাইটদের উল্লাস, ফাইনালি দেয়ার ইজ আ ম্যান ইন দ্য হোয়াইট হাউস যে আমাদের কথাটা বোঝে। সে কথাটা কি? যে পুরো এলাকাটা আমার। আর্গুমেন্টটা কি? যে 60% প্যালেস্টিনিয়ান, জর্ডানের নাগরিক হচ্ছে প্যালেস্টিনিয়ান, দ্যাট ইজ এ প্যালেস্টাইন স্টেট। এটা আজ থেকে নয়, 67 থেকে তারা বলে আসছে ইউ ডোন্ট নিড ওয়েস্ট ব্যাংক, ইউ ডোন্ট নিড গাজা, তোমার তো দেশ আছেই বোধে। এবারে তারা কি প্রস্তাব রেখেছে যে এই লোকগুলি যাবে কোথায়? হয় সাইনাইতে, ইজিপ্টে, অথবা ওয়েস্ট ব্যাংক, অথবা জর্ডানে। কথাও তারা বলেছে। প্রথম আমি মনে আছে রশিদ খালিদি, কলম ইউনিভার্সিটির প্রফেসর, যুদ্ধের পরপরই বলেছিলেন যে ইজিপ্টকে প্রস্তাব করা হচ্ছে $150 বিলিয়ন দিয়ে, $150 দিয়ে বলা হয়েছে এই সাইনাইতে, যেটা মরুভূমি, রিসেটল করে প্যালেস্টিনিয়ানদেরকে। রাজি হননি। এখন মূল ইস্যু হচ্ছে যে এই যে প্রস্তাব তিনি করলেন, লক্ষ্য করবে যে অনেক ফিলিস্তিনি কিন্তু অলরেডি পালিয়ে যাচ্ছে, বাঁচতে হবে তো। গাজাতে বসবাস করা যায় না, পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, আপনি কি করবেন? আপনি পালাবেন। তারা পালাচ্ছে সমুদ্র পথে, তারা পালাচ্ছে যেভাবে তারা পালাচ্ছে, সংখ্যা কমে আসছে। এখন যেন কি প্রস্তাবে সে কোথায় পাঠাবে এদেরকে? প্রস্তাবে সে পাঠানো হবে সোমালিয়াতে। স্পেসিফিক উল্লেখ করেছে এই এলাকাগুলিতে আমার কাছে প্যাপ আছে, এই এলাকাগুলি এত কম লোক বাস করে, ইজিলি রিসেটল করা যায়। তার এক্সাম্পল দিচ্ছে যে মার্কিন যুক্তরাজ্য ইলিগাল ইমিগ্রেন্টদের রোয়ান্ডা পাঠাচ্ছে। যুক্তরাজ্য ইলিগাল ইমিগ্রেন্টদের রোয়ান্ডা পাঠাচ্ছে। ওয়াই নট? ওয়াই কান্ট উই সেন্ড দেম টু কি বলে সোমালিয়া? গতকাল ইসরায়েল থেকে বলা হয়েছে, সৌদি আরবকে বলেছে সৌদি আরবে অনেক খালি জায়গা পড়ে আছে, বিশাল দেশ, জায়গা অভাব নেই, টেক দেম দেয়ার। ইটস এ প্ল্যান দ্যাট ইজ বিং স্লোলি ইমপ্লিমেন্টেড। এখন কি ইস্যু হচ্ছে সৌদি আরবের রিয়াকশনটা। বাকি সবাই কম বেশি মেনে নেবে, এরা টাকা পেলে খুশি। সিসি হবে মানবেন, জর্ডানও মানবে। সমস্যা আছে, পলিটিক্যাল সমস্যা আছে, এরা ঢোকা মানে রাজনৈতিক অসন্তোষ, কিন্তু টাকা পয়সা পেলে এরা হয়তো রাজি হয়ে যাবে। বাট সৌদি আরব ঠিক, দ্যাট ইজ মাথায় রাখতে হবে যে ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে সৌদির সাথে সম্পর্ক পুনঃস্থাপন, পলিটিক্যাল নর্মালাইজেশন। এমবিএস কি করবে? এই ট্রাম্প সাহেবের ঘোষণা হওয়ার প্রায় তাৎক্ষণিকভাবে সকাল 4টার সময় সৌদি প্রেস মিনিস্ট্রি থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আমরা কোনোভাবে রাজি না। এবং 4টি কি স্টেট, একটা ফরেন মিনিস্টাররা যৌথ বিবৃতিতে বলেছে আমরা রাজি নই। এটা হচ্ছে ওপেনিং স্যালভো, খেলার প্রথম দান এটা। এমবিএস কি চায়? এমবিএস এর দুটো জিনিস চায়। এমবিএস চায় 1 নম্বর, সৌদি আরবে নিউক্লিয়ার পটেনশিয়ালটা এক্সপ্লোর করা। সৌদি আরব শান্তিপূর্ণভাবে আণবিক শক্তি ব্যবহার করতে চায় মার্কিন টেকনোলজি দিয়ে, এটা একটা। আর 2 নম্বর তারা চায় মূলত ইরানকে রেস্ট্রেন করতে, এবং দুটোই তারা করতে পারবে ইসরায়েলকে সাথে পাশে পেলে, আমেরিকাকে পাশে পেলে। there is a likelihood that যদি এই দুটো প্রস্তাবই আমেরিকা এবং ইসরায়েল গ্রহণ করে, এমবিএস সাহেব কাত হয়ে পড়বেন। এবং কাত হয়ে পড়ার মানে হচ্ছে যে গত 100 বছর ধরে আমরা যে ইসরায়েলকে, যে প্যালেস্টাইনকে আমরা খরচার খাতে লিখে গেছি, সেই খরচার খাতাটা পুরো পূর্ণ, অর্থাৎ উইল বেসিক্যালি স্যাক্রিফাইস দেম ইতিহাসের ডাস্টবিনে।
হ্যাঁ, আপনি যা যা বলেছেন আমি আপনার সাথে একমত। আমার মনে হয় অ্যানালিসিসটা খুবই ভালো এবং পরিষ্কার। প্রবলেমটা হলো এরকম, যখন 70 বছর আগে এই 70 না আমি বলবো 100 বছর আগে, 150 বছর আগে যখন এই প্রক্রিয়াটা শুরু করলো, জুইশ স্টেট এবং জুইশ পিপল ফ্রম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1948, তখন পৃথিবীটা এত সংযুক্ত ছিল না। এখন পৃথিবীটা খুব সংযুক্ত, মিনিটে সেকেন্ডে খবর আসে আপনার হাতে। তারপর 70 দশকে 80 দশকে আমেরিকার এবং তার দোসররা সম্পূর্ণ মিডিয়া কন্ট্রোল করতেন, এখনো করেন, কিন্তু সেখানে চায়না নামক এক উৎপাত এসে হাজির হয়েছে, যেখানে টিকটকের মাধ্যমে তারা সমস্ত ধ্বংসযজ্ঞ তুলে ধরতে পারে। আল জাজিরা আছে। তো পুরো পৃথিবীর সামনে কিন্তু তারা যে ভালো মানুষ সাজতেন, ভালো মানুষের গল্প করতেন, সেটি যেরকম শীর্ষ নেতৃস্থানীয় সবাই জানতেন, বড় বড় নেতারা, কিন্তু সাধারণ মানুষ তেমনভাবে জানতেন না। যার জন্যে লেবানন ধ্বংস করে দেওয়া, সিরিয়াকে ধ্বংস করে দেওয়া, ইসরায়েলের প্যালেস্টাইনে গণহত্যা চালানো, অনেক খবরই পাওয়া যেত না। কিন্তু এখন কিন্তু সারা বিশ্বের কাছে একটি ঘৃণিত নাম হচ্ছে ইসরায়েল এবং একটি ভণ্ড নাম হচ্ছে আমেরিকা। এই ব্যাপারে আমার মনে হয় অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কিন্তু সুযোগ কম দ্বিমত পোষণ করার। আমি আসবো আমেরিকার প্রসঙ্গে এখন। মেহনাজ মোমেন, আপনার কাছে প্রশ্ন। একজন ব্যক্তি যিনি আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও বড় ক্ষমতাশালী হয়ে দাঁড়াচ্ছেন, তার নাম হচ্ছে ইলন মাস্ক। সম্প্রতি উনি 2 মিলিয়নেরও বেশি ফেডারেল ওয়ার্কারকে ম্যাস ইমেল পাঠিয়েছেন যে বাবা তোমরা বাসায় চলে যাও, তোমাদের 8 মাসের বেতন দেওয়া হবে এবং এরপরে তোমার কাজ নেই, আর যদি খালি রেখে দিতে হবে যে আমি রিজাইন করলাম। তার হাতে এখন আছে মেডিকেয়ার, ট্রেজারি যে নথিপত্র এবং আপনার আমার সবার সোশ্যাল সিকিউরিটি এবং তার সমস্ত ইনফরমেশন এই ভদ্রলোকের হাতে, এবং উনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং করবেন বলে মনে হচ্ছে। উনি কি আইনের ঊর্ধ্বে চলে গেলেন? হাসান ফেরদৌস, আপনি আমার প্রশ্নটি শুনেছেন, আপনার কাছ থেকে আমি আপনার রিয়াকশনটা শুনে নিই। বলি, আবার বলবেন তো আমি সংক্ষেপে বলি। আপনারা কেউ কি সর্বশেষ টাইম ম্যাগাজিনের কভারটা দেখেছেন? জি, আমি দেখেছি। এলন মাস্ক কভারটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেব, এলন মাস্ক সাহেব ওভাল হাউসে চেয়ারে বসে আছেন, রেজলিউট ডেস্কের পেছনে বসে আছেন কে? ট্রাম্প নয়, না, এলন মাস্ক। রাইট। তার মানে ঠাট্টা করে হলো বলা হচ্ছে যে এই হচ্ছে রিয়েল প্রেসিডেন্ট, একের পর এক আইন ভঙ্গ করা, একের পর এক। একটি 23 বছরের ছেলেকে তিনি পাঠিয়ে, জাস্ট 23 years old ছেলেকে তিনি পাঠিয়েছেন ট্রেজারির সমস্ত নামধাম অ্যাক্সেস পাওয়ার জন্য। 23 বছরের ছেলেকে, মানে কি পরিমাণ উপেক্ষা, কি পরিমাণ তাচ্ছিল্য পুরো ব্যাপারটার ব্যাপারে, নো সিরিয়াসনেস। মূল লক্ষ্য হচ্ছে চূড়ান্ত নিয়ন্ত্রণ ধরে নেওয়া। জি, আমরা পেয়েছি আপাকে, আমরা একটু শুনি। মেহনাজ মোমেন। আচ্ছা, আমি এই এলন মাস্কের কথা বলার আগে আমি একটু প্যালেস্টাইন সম্পর্কে খালি একটা লাইন যোগ করতে চাই। আমি হাসান ফেরদৌসের সাথে একেবারেই একমত। খালি আমি একটা কথা বলবো, যদিও এখন এই বিশ্বে আমরা অনেক বেশি সংযুক্ত এবং অনেক বেশি মানুষ প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে, তবু আমার আসার জায়গাটা কিন্তু বিশ্বের সবাই না, আমার আসার জায়গাটা তাও প্যালেস্টাইনের মানুষ, গাজার মানুষ। এই যে অবস্থায়, যে মানে যেরকম ধরনের গোলাগুলি, মানবতার অবস্থায় তারা এখন পর্যন্ত তারা কি আছেন, আমার কাছে কেন জানি মনে হয় না যে তাদেরকে এত সহজে সরানো যায়। আচ্ছা, এবার এলন মাস্কের কথায় আসি। আমি এখানে ন্যাশনাল গভর্নমেন্টের কোর্স পড়াই। ন্যাশনাল গভর্নমেন্ট খুব সহজ একটা কোর্স, বেসিক গভর্নমেন্টস এর কোর্স। এই কোর্সটা পড়াতে আমার এইবার এত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে যেটা আমার জীবনে কোনোদিন হয়নি। আমি প্রতি ক্লাস করে তারপরের ক্লাসে গিয়ে বলছি যে স্টুডেন্টদেরকে বলছি যে আমি গত ক্লাসে যা পড়িয়েছিলাম আই হ্যাভ টু টেক ইট ব্যাক, কারণ ওইটা অলরেডি ভায়োলেটেড হয়ে গেছে। এবং সত্যি কথা, এই খুব বেসিক জিনিস, সেপারেশন অফ পাওয়ার, চেকস এন্ড ব্যালেন্সেস, এগুলো। তো ইলন মাস্কের ব্যাপারে সবচেয়ে বড় কথা আমরা যেটা পড়াই, লিমিটেড গভর্নমেন্ট, তাই না? গভর্নমেন্টের সেই ক্ষমতা আছে, সেইটুকু ক্ষমতাই আছে যেটুকু মানুষ তাকে দেয়। ইলন মাস্ককে আমরা কে ইলেক্ট করেছি? ইলন মাস্ককে তার কোনো আসলে ম্যান্ডেটই নাই। হ্যাঁ, সে যেভাবে করে আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চে একটা স্পেশাল এনবয় নিযুক্ত করা যায়, যেটা প্রেসিডেন্ট পারে as long as that পজিশন ইজ আনপেইড। হ্যাঁ, কিন্তু এইভাবে করে তাকে
সমস্ত কিছুর আপনার এত সেন্সিটিভ, এত ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো দিয়ে দেওয়া, এটার কোনো নজির নাই। হ্যাঁ, তো এটা তো আমি 1 নম্বর কথা বলবো, এটা সাংঘাতিক রকমের, মানে এটা আইনের ভিতরে পড়ে না। আর 2 নম্বর যেটা আরেকটা জিনিস হচ্ছে যে অনেক ধরনের জিনিস যেটা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে হবে বা হওয়া শুরু হয়ে গেছে, সেটা কিন্তু এই পুরো সিস্টেমটাকে ডিসফাংশনাল করে দেওয়া। আপনি একটু আগে রেজিগনেশনের কথা বললেন। হ্যাঁ, আমার বোন ইউএস নেভিতে কাজ করে, সে কর্পাস ক্রিস্টিতে, এই যে যখন ট্রাম্প এসেই যে ঘোষণা দিলেন যে আর্লি রিটায়ারমেন্টে যাওয়ার, হ্যাঁ, ওদের ওই কি বলবো, ওদের ওইখান থেকে 13 জন মানুষ সেটা গ্রহণ করেছে। তার মধ্যে ওরা রিজাইন করেছে, কিন্তু এখন সেটা চ্যালেঞ্জ হয়েছে। তো এমনও হতে পারে ওরা রিজাইন করে ফেলেছে, আর যে 8 মাসের ওদের অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল সেগুলো ওরা কিছুই পাবে না। হ্যাঁ, তো এটা একটা পুরো একটা কেওটিক সিস্টেম। আমি ইমিগ্রেশন নিয়ে রিসার্চ করি। আপনার 20,000 মানুষ, তারা যেদিন ট্রাম্প আপনার শপথ নিলেন, দুপুর 12টায় ওনার শপথ শেষ হলো, 1টার সময় প্রচুর মানুষের ইন্টারভিউ ছিল, যারা অ্যাসাইলাম সিকার, যেটা হচ্ছে লিগাল প্রসেস, যারা সামনে যাবে এখন তারা বলবে যে, এবং ইউএস গভর্নমেন্ট এটা ডিনাইও করতে পারে, অ্যাকসেপ্টও করতে পারে। পুরা আপনার যে একটার মধ্যে দিয়ে তারা অ্যাপ্লাই করেছিল, যেখানে সমস্ত কাগজপত্র সবকিছু আছে, একটাকে ডিলিট করে দেওয়া হয়। তো 20,000 মানুষ এখন মানে দে আর ইন লিম্বো, তাদের আর কোনো অবস্থান নাই, কিন্তু তারা কিন্তু সবকিছু লিগালি করেছে। তো এখন যেটা করা হচ্ছে, আপনি আইনের কথা বলছেন, সেটা একটা রেশনাল ওয়েতে আমরা গভর্নমেন্টটাকে দেখি, কিন্তু এখন এইরকম ভাবে গভর্নমেন্টের বিভিন্ন জায়গাকে, বিভিন্ন জিনিসকে ডিসফাংশনাল করে দেওয়া হচ্ছে। ডিপার্টমেন্ট অফ এডুকেশন হয়তো আপনার থাকবে না। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ এডুকেশন কিন্তু আপনার একটা অনেক বড় কাজ করে, স্টুডেন্ট লোন তারা ম্যানেজ করে। অলরেডি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক মানুষ যারা স্টুডেন্ট লোন পে করে ফেলেছে, হঠাৎ করে তাদের কাছে চিঠি আসছে। হ্যাঁ, মানে অনেক ধরনের অরাজকতা, মানে একদম কেওটিক অবস্থা শুরু হয়ে গেছে। কাজে এটা যেটা করা হবে, আইনি ভাবে আপনার অনেক কিছু ক্যান্সেল করার দরকার নাই, এগুলো ডিসফাংশনাল হয়ে যাবে। এবং আমি অলরেডি দেখছি বিভিন্ন জায়গায় এটা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কাজে ইলন মাস্কের ব্যাপারে স্পষ্ট বলবো, এটা আইনি আওতায় আসে না, কিন্তু আইনি আওতায় না আসলেও কিছু আসে যায় না। যেটা ওরা অ্যাচিভ করতে চায়, ওটা অলরেডি করেছে। এটা অনেক বড় ব্যাপার, আমাদের আর বিস্তারিত আলোচনা করতে হবে। আমি ছোট্ট করে আপনার সাথে যুক্তি করি। আপনার বোন নেভিতে আছেন। আজ আমি দেখছিলাম দ্য কোস্ট গার্ডের যে অ্যাডমিরাল, যে মহিলা ছিলেন, যে হেড, তাকে ছাঁটাই করা হয়েছে এবং 3 ঘন্টার নোটিশে, আপনি হয়তো জানেন সেটি, তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। হেড অফ দ্য কোস্ট গার্ড, তাকে 3 ঘন্টার সময় তিনি বাসার থেকে নিজের জিনিসপত্র নিতে পারেননি। আপনি সঠিকই বলেছেন, আমার আইন করে বাতিল করার প্রয়োজন নেই, আমি ডিসফাংশনাল করে দিব, এবং ডিসফাংশনাল করার পর আমি সম্পূর্ণ পাওয়ারটা নিজের হাতে নিয়ে আসবো। আমার মনে হয় আপনারা দুজনেই অবগত আছেন যে হিটলার কিন্তু একটি ফাংশনাল গভর্নমেন্টকে ধ্বংস করে দিয়েছিলেন 59 দিনের মাথায়। ইট টুক হিম 59 days, এবং তার মাধ্যমে সমস্ত পাওয়ার নিজের হাতে নিয়ে এসেছিলেন। কংগ্রেসকে অচল করে দিয়েছিলেন, যত রকম গভর্নমেন্ট বাড়ি আছে সব কিছু অচল করে নিজের হাতে নিয়ে এসেছিলেন। বলেছিলেন প্রথমে 4 বছরের জন্য করছি। আজ আমি দেখছিলাম ট্রাম্প আলোচনা করছেন যে পরবর্তী টার্মে উনি এলিজিবল কিনা, এবং সাথে সাথে আমি কনস্টিটিউশন খুলে দেখলাম যে 22nd অ্যামেন্ডমেন্ট অনুসারে এনি পারসন 2 terms, এনি 2 terms, তা সেটি এখন বদলানোর চিন্তা ভাবনা করছেন। আমাদের মনে হয় আরো অনেক সময়টি খুব উত্তাল যাবে আগামী বেশ কিছুদিন। আমরা কথা বলতে থাকবো সামনে। আমি আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আসলে অনেক কিছু আলোচনা ছিল, আমরা পরবর্তীতে সেটি আলোচনা করবো। আপনারা দুজনেই ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। আপনাদের মন্তব্য জানাবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন টিভিএন 24 এর সাথে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।